উজান নিজের চুল নিজেই খামচে ধরলো। আর সহ্য হচ্ছে না তার এসব। কেন যে সে বিয়ের সময় নিজে বউ মানে না, বউ মানি না বলে এত ভাব নিয়েছিল, এখন তার জন্য নিজেরই আড়ং ধুয়ে আফসোস হচ্ছে। অবশ্যই এতে এই তেরদা মেয়েটারই বা কী দোষ? সব তো সে নিজেই গড়বড় করছে। তার উজান চৌধুরী এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে মুহূর্তের মাঝে মনে মনে একটা মৌক্ষম বুদ্ধি ফেরি মুখে এক বাঁকা হাসি ফুটিয়ে তুলল। অন্ধপর নিবু নিবু দৃষ্টিতে ময়ের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, পিচ্ছি শ্বশুরবাড়ি যাবে? আমার শ্বশুরবাড়ি আর তোমার নিজের বাপের বাড়ি? কথাটি শোনা মাত্রই মোট চমকে তাকালো। অবিকল কার্টুনের মতো তার চোখ দুটো কপালে ওঠার উপক্রম হলো। এই বিগত কয়েক মাসে সে কম হলেও হাজারবার নিজের বাপের বাড়ি যাওয়ার কথা বলেছে, আর প্রতিবারই এই উজান এই গম্ভীর প্রফেসর একটাই মুখস্থ উত্তর দিয়েছে, শ্বশুর আব্বা আর শাশুড়ি আম্মাকে এখানে ডেকে নাও। তবুও বাপের বাড়ি যাওয়ার নাম মুখেও আনবে না। আর প্রতিবারে এই গম্ভীর প্রফেসরের একটাই মুখস্থ উত্তর এসেছে, শ্বশুর আব্বা আর শাশুড়ি আম্মাকে এখানে ডেকে নাও। তবুও বাপের বাড়িতে যাওয়ার নাম মুখেও আনবে না। অথচ সে একটা খিটখিটে লোকটা আজ নিজে থেকে বাপের বাড়ি যাওয়ার অফার দিচ্ছে। উজানের এই আকস্মিক রূপবদল ময়ের ঠিক বোধগম্য হলো না। সে কিছু সময় ফ্যাল করে তাকিয়ে থেকে অবিশ্বাসের সুরে জিজ্ঞেস করলো, আপনি সত্যি আমায় আব্বুর কাছে নিয়ে যাবেন? ততক্ষণে ময়ের হাতের মোবাইলটা বিছানায় রেখে এবার বেশ খানিকটা এগিয়ে এলো উজানের দিকে। আর মৌকে বাগে পাওয়ার এই সুবর্ণ সুযোগটাই খুঁজছিল উজান। সে আর এক মুহূর্ত দেরি না করে এক ঝাটকে মুখে টেনে নিজের শক্ত বাহুবন্ধনে আবদ্ধ করে নিল। ময়ের কপালে লেপ্টে থাকা এলোমেলো চুলগুলো আলতো করে উছিয়ে ধরলো। নিজেকে আঙ্গুল দিয়ে একটা খোপা বেঁধে দিতে দিতে উজান বলল, নেব না কেন? অবভিয়াসলি নিয়ে যাব। কিন্তু কিন্তু কি প্রফেসর সাহেব? মৌ এবার নিঃশব্দে ব্যাকুল হয়ে বলতে লাগলো, আবার চকলেট খেতে বারণ করবেন তো? ওকে ডান, আজ থেকে চকলেট, আইসক্রিম, চিপস সব খাওয়া একদম কমিয়ে দেব। আপনার সব কথা শুনবো, এমনকি আপনার জামা কাপড় কাচা থেকে শুরু করে প্রতিদিন ইস্ত্রি করে দেব। তবুও প্লিজ বলুন, নিয়ে যাবেন তো আমায়? মৌ একদমই কথাগুলো বলে থামলো। সে উজানের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। তার সাথে এখন বাপের বাড়ি যাওয়ার এক আকাশ সমান প্রত্যাশা ও আকুতি। ঠিক তখনই প্রফেসর ভারী কণ্ঠস্বর তার কানের কাছে প্রতিধ্বনিত হলো, তুমি উজান চৌধুরীর একমাত্র পিউ ওয়াইফ, আর তোমাকে দিয়ে আমি ঘরে কাজ করাবো এটা তুমি ভাবলে কি করে? অলওয়েজ আমার মাথার মুকুট হয়ে থাকবে, বুঝলে? বুঝেছি, কিন্তু তখন কিন্তু বলে থেমে গেলেন কেন? তাড়াতাড়ি বলুন না প্লিজ, আমার আর তোর সইছে না। মৌ ছটফট করে উঠল। মৌকে এতটা উৎফুল্ল হতে দেখে উজান মনে মনে নিঃশব্দে হাসল। এই সামান্য বাপের বাড়ি যাওয়ার কথা শুনে এটা এতটা খুশি হতে পারে তা তার জানা ছিল না। অবশ্য তার কাছে বাপের বাড়ি যাওয়াটা একটা সাধারণ ভ্রমণ মনে হলেও এই চার দেওয়ালের মাঝে বেঁচে থাকা ময়ের কাছে এটাই পৃথিবীর বেস্ট একটা দিন। উজান এবার আর সুযোগ হাতছাড়া করল না। সে ময়ের মুখের একদম কাছাকাছি নিজের মুখটা বাঁকিয়ে এনে চোখ টিপে বলল, উজান চৌধুরী শুধু শুধু কোনো কাজ করে না বউজান। তুমি যদি এখন নিজে থেকে আমাকে ভালোবেসে কিস করতে পারো তবেই কেবল বাপের বাড়ি নিয়ে যাব, অন্যথায় নয়। কি? মৌ চিৎকার যেন পুরো রুম কাঁপিয়ে দিল। ইস, এত জোরে কেউ চিৎকার করে? শরীরের শক্তির সটুকুও নেই, কিন্তু গলার জোর মাশাল্লাহ ভালোই আছে। এবার বলো, কিস করবে নাকি যাবে না? শুকনো কথায় চিড়ে ভিজে না, বুঝছো জান? মই এবার খানিকটা নিরুদাস ইনোসেন্ট ফেস করে করুণ চোখে তাকালো। কিন্তু উজান চৌধুরী আজ এখন এসব কান্নায় ভুলবার পাত্র নয়। সে নিজের সিদ্ধান্তে অটল। মৌ মুখটা একদম ছোট করে নিচে সরে আওড়ালো, কিস না করলে হয় না? অন্য কোনো শর্ত দিন না প্লিজ। উফ, উজান চৌধুরী এক কথার মানুষ। উজান নাক নাড়ল। প্লিজ দুলহাজান, একটু দয়া করুন। মৌ এবার তেল দেওয়ার ভঙ্গিতে আহ্লাদে সরে ডাকলো। তবুও উজান শুনল না। উফ, এসব শুকনো কথায় আর চিড়ে ভিজবে না ম্যাডাম। ফার্স্ট কিস করো আর তারপর সোজা বাপের বাড়ি চলো। মৌ মনের ভেতরে অনেক ভাবলো, অনেক ফন্দি আঁটলো, কিন্তু কোনো উপায় খুঁজে পেল না। সে এখন মনে মনে চরম আফসোস করছে। এর থেকে একটু আগে যখন লোকটা নিজে থেকে দুটো চুমু খেতে চেয়েছিল তখনই রাজি হয়ে যাওয়াটা ভালো ছিল। এখন তো নিজের উপরে তার ভীষণ রাগ হচ্ছে। অবশেষে কোনো কথা না পেয়ে
বাপের বাড়ি যাওয়ার লোভে সে মুখ গোমড়া করে চরম অসহায়ত্ব নিয়ে উত্তর দিল, আচ্ছা কয়টা দিতে হবে? বইয়ের মুখ থেকে অবশেষে স্বীকারোক্তি শুনে উজানের ঠোঁটের কোণে এক চরম তৃপ্তি ও বিজয়ের বাঁকে হাসি ফুটে উঠল। সে ময়ের কোমরটা নিজের দিকে আরেকটু টেনে নিয়ে বেশ আয়েশ করে বলল, বেশি না বৌজান, জাস্ট 10টা কিস করলেই তোমাকে তোমার বাপের বাড়ি নিয়ে যাব পরমেশ। মুহূর্তেই মৌ, বেশি না বৌজান, জাস্ট 10টা কিস করলেই তোমাকে তোমার বাপের বাড়ি নিয়ে যাব পরমেশ। মুহূর্তে মৌ তড়িৎ গতিতে এসে উজানের চুল টেনে ধরল, দাঁতে দাঁত পিষে কটমট করে বলে উঠল, নষ্ট পুরুষ, সুযোগে সদ্ব্যবহার করছেন। আউচ বউ, ছাড়ো প্লিজ, এভাবে কেউ নিজের স্বামীজানকে মারি দেয়? আচ্ছা এসব রাখো, তোমাকে কিস করতে হবে না আর বাপের বাড়িও যেতে হবে না। ভাবছিলাম দুপুরে লাঞ্চ করে রওনা হব, যাতে 2 ঘন্টার মধ্যে শ্বশুরবাড়িতে পৌঁছাতে পারি। কিন্তু যেহেতু শাশুড়ি মেয়ে নিজের বাপের বাড়ি যেতেই চাচ্ছে না, তাহলে আজ থাক, আমি বরং আমার কাজে যাই। সুজান বিছানা থেকে উঠে দাঁড়িয়ে গেল। মৌ এতক্ষণ তার উপর যে এক চিলতে রাগ ঝাড়ছিল তা ভুলে এক নিমেষে অসহায় দৃষ্টিতে তাকালো। কিন্তু এই খিটখিটে মানুষটার মন সহজে গলল না। তবে মনে মনে ময়ের বেশ খুশিও লাগছিল। জাস্ট 10টা কিস করলেই আজকে সে তার প্রিয় মানুষকে দেখতে পাবে। নিজের চেনা মানুষ চেনা আঙিনায় যাওয়ার তীব্র আকুলতার সমস্ত লাজ লজ্জা এক পাশে সরিয়ে রেখে মৌ ঝট করে উজানের হাতটা টেনে ধরল এবং এক হেঁচকা টানে তাকে বিছানায় ফেলে দিল। উজান কিছু বুঝে ওঠার আগেই মৌ ঝড়ের গতিতে তার সারা শরীরে মুখমণ্ডল জুড়ে ভালোবাসার ছোঁয়া এঁকে দিতে লাগলো। উজান প্রথমে এই আকস্মিক আক্রমণে থতমত খেয়ে গেল, পরক্ষণে তার পুরো বুক এক অনাবিল খুশিতে ভরে উঠল। সে আর নিজেকে সামলাতে পারল না, এক ঝটকায় ময়ের ওষ্ঠজোড়ায় নিজের আয়ত্তে নিয়ে এলো। খুব গভীর ও নিবিড়ভাবে সে মৌকে স্পর্শ করল। মৌ এবার আর একটুও ছটফট করল না, বরং পরম শান্তিতে উজানের বাহুবন্ধনে নিজেকে সঁপে দিল। এতে উজান যেন আরও বেশি তপ্ত হলো। বেশ কিছু সময় পর উজান যখন তাকে আলতো করে ছেড়ে দিল, মৌ তখন জোরে জোরে হাঁপাচ্ছিল। লজ্জায় ও আবেশে সে আর উজানের চোখের দিকে তাকাতে পারল না। লজ্জায় তীব্র ঝড় সামলাতে না পেরে সে বিছানা থেকে নেমে এক দৌড়ে কক্ষ ছেড়ে পালিয়ে যেতে চাইল। অমনি উজানের পেছন থেকে তাকে শক্ত করে টেনে নিজের চওড়া বুকের মাঝে জড়িয়ে নিল। ময়ের সাথে সাথে আবারও লজ্জা আর বুকের ভিতর মুখ লুকিয়ে ফেলল। উজান নিজের পিচ্ছি বউয়ের এমন পাগলামি দেখে শব্দ করে হেসে উঠল। অন্তঃপর মেয়েটি চিবুক ধরে মুখটা নিজের দিকে ঘুরিয়ে তার কপালে এক দীর্ঘ ভালোবাসা ছোঁয়া এঁকে দিল এবং মৃদু রসালো স্বরে আওড়াল, ভালোবাসেন আবার লজ্জাও পান, কাছেও থাকতে চান, আবার তার সান্নিধ্য পেলে পালিয়েও যান। আপনি বড়ই নাদান মিসেস, এভাবে তো আর আমার থেকে দূরে সরে যাওয়া সম্ভব নয়। মৌ এবার আরও বেশি কুঁকড়ে গিয়ে আরও উজানের বুকে মুখ লুকালো। সে এমনিতে লজ্জায় নুয়ে যাচ্ছিল, তার উপর এই লোকটা অনবরত শাশুড়ি শুনিয়ে তাকে আরও বেশ লজ্জায় ফেলেছে। ঠিক তখনই তার কানের কাছে পরপিছারে গলার আওয়াজ প্রতিধ্বনিত হলো, মির্জা গালিবের মতো উক্তি দিলাম, অ্যাটলিস্ট একটা কিস তো এখন এক্সট্রা প্রাপ্য আমার নাকি? মৌ বরের মুখ থেকে কোনো মতে মুখটা সামান্য তুলে বলল, আ আ আ আমি মেহুর কাছে যাব। ময়ের মুখে এমন রোমান্স বিরোধী উত্তর শুনে উজান খুব একটা খুশি হলেও তাকে চুপচাপ করে ছেড়ে দিল। মেয়েটাকে নিজের করে চায়, খুব আপন করে, মনের ভেতর কোনো ভয় আর জোর খাটিয়ে নয়। সে চায় মৌ ধীরে ধীরে সম্পূর্ণ নিজের ইচ্ছাতে তার কাছে আসুক। মৌ ছাড়া পেয়ে এক ছুটে রুম থেকে পালিয়ে গেল। উজান নিজের ঠোঁটে এক তৃপ্তির হাসি ঝুলিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। তারপর সে ধীর পায়ে এগিয়ে গিয়ে ফোনে কারোর সাথে কথা বলতে বলতে ক্যাবিনেট থেকে ট্রলি ব্যাগটা বের করলো। নিজের জন্য হাতের গোনা কয়েকটা জামা নিলেও ময়ের জন্য তার প্রিয় সব শাড়ি আর জামা কাপড় বেছে বেছে ব্যাগে ভরল। যদিও খুব ভালো করেই জানি যে মেয়েটা এতগুলো জামা রোজ পরে শেষ করতে পারবে না, তবু উজান সব গুছিয়ে নিল। যদি কখনো সেই বাড়িতে গিয়ে মেয়েটার মনে হয়, ইস এই জামাটা থাকলে আজ পরা যেত, এইভাবে তাদের প্রয়োজনীয় টুকটাক সব জিনিসপত্র পরম যত্নে প্যাক করে নিল। এদিকে হঠাৎ করে গ্রামে যাওয়ার কথা শুনে ইফাত একদম মুড অফ করে রুমের এক কোণে বসে আছে। গ্রামে যাওয়া বা শ্বশুরবাড়ি যাওয়া নিয়ে তার নিজের কোনো প্রবলেম নেই, আসল প্রবলেম হচ্ছে প্রাইভেসি। নতুন বিয়ে করে এমনিতেই সে শান্তিতে দুটো কথা বলতে পারছে না,
তার উপর শ্বশুরবাড়ি গিয়ে যৌথ পরিবারের মাঝে তেমন কোনো প্রাইভেসি পাওয়া যাবে না। এখানে মেহের তাকে দেখে কিছুটা ভয়ে ভয়ে থাকলেও অত্যন্ত নিজের কাছে তো পাওয়া যায়, বা তার বাপের বাড়ি গিয়ে সে নিজের চেনা এলাকায় থাকলে ইফাতকে হয়তো পাত্তাই দেবে না। বড়জোর রাতের একটুখানি সময় মেহেরের কাছে যাওয়ার পাওয়া যাবে, কিন্তু এইটুকু সময় ইফাত চৌধুরীর মন কি আর পোষায়? তবুও মনে মনে হাজারটা ক্ষোভ নিয়ে সে ট্রলি ব্যাগে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র একে একে করে গুছিয়ে নিচ্ছিল। সে যখন মুখ হাঁড়ি করে সব গোছাচ্ছিল, তখন মেয়ের বিছানার এক কোণে বসে গুটিসুটি মেরে বসে আছে। তার এই দশা দেখে মিটিমিটি হাসছিল। বউকে ভাবে হাসতে দেখে ইপাতের মাথার রাগ যেন টন করে চড়ে বসলো। সে হাতে জামাটা ব্যাগে গুজে দিয়ে চেঁচিয়ে উঠল, দেখো ফুলকন্যা, একদম অমন দাঁত কেলিয়ে হাসবে না, বলে দিচ্ছি। শালা 24 ঘন্টা হয়নি বিয়ে করেছি, এরই মাঝে শালা আমার থেকে আমার বউটাকে আলাদা করে নিয়ে যাওয়ার জন্য ফোন দিয়ে এঁটে ফেলছে। আর ভালো করে শুনে রাখো, বাপের বাড়ি গিয়ে যেন বেশি পাকনা না গজায়। অল টাইম আমার সাথে ছায়ার মতো থাকবে, নয়তো বাসায় ফিরে এলে এমন মজা বোঝাবো যে টের পাবে। মেহের ইফাতের এমন ছেলে মানুষের রাগ দেখে একটু হেসে বলল, এমন করছেন কেন আপনি? দুনিয়াতে আপনি ছাড়া আর কোনো পুরুষ কি বিয়ে করেনি জীবনে? পেয়েছেন তো একটা সেকেন্ড হ্যান্ড। মেহের তার মুখের বাকি কটাকটু শেষ করার আগে ইফাত এক তীব্র ভয়ঙ্কর রক্ষুচক্ষু নিয়ে নিক্ষেপ করে মেহেরের দিকে। ইফাতের সেই রৌদ্রমুক্তি দেখে মুহূর্তের মধ্যে মেহেরের মুখের হাসি মিলিয়ে গেল। তার মুখটা কেমন বেলুনের মতো চুপসে গেল। ইফাত হাতের সমস্ত জামাকাপড় মেঝের উপর সজোরে ছড়িয়ে ফেলে এক লাফে মেহেরের সামনে এসে তার গাল দুটো শক্ত করে চেপে ধরল। মেহের স্তব্ধ ও অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। সে ভাবতেই পারেনি যে সামান্য একটা রসিকতার কারণে এই মানুষটা এতটা মারাত্মকভাবে রেগে যাবে। ইফাত তাকে রাগে ফুঁসতে ফুঁসতে নিজের দাঁতে দাঁত চেপে চরম গম্ভীর স্বরে বলে উঠল, প্রিয়তমা কখনো সেকেন্ড হ্যান্ড হয় না, বুঝেছ? আর ফার্স্ট টাইম নিজের মুখে এই সস্তার শব্দটা উচ্চারণ করছো বলে ছেড়ে দিলাম। নেক্সট টাইম যদি ভুলেও এই কথা তোমার মুখে এনেছ, তবে আমি তোমাকে জ্যান্ত কবর দিয়ে দেব। জাস্ট মাইন্ড ইট। ইফাতের এই ভয়ঙ্কর রুদ্রমূর্তি আর চোখের ভেতরের আগুন দেখে মেয়ের বুকের ভেতরটা কেমন যেন শীতল হয়ে গেল। সে আগে থেকে জানতো যে পুরুষের তীব্র অধিকারবোধ ও ভালোবাসা অনেক সময় ভয়ঙ্কর হয়, কিন্তু এই মানুষটার ভালোবাসা যে এতটা তীব্র, তা মারাত্মক, তা আজ সে প্রথম টের পেল। সে বুঝতে পারল ইফাত তাকে কতটা নির্ঘাত ও পবিত্রভাবে নিজের ঘরে মেনে নিয়েছে। যেখানে মেহেরের অতীত ঘটে যাওয়ার কোনো দুর্ঘটনা গেলানি ইফাতকে স্পর্শ করতে পারেনি। কথাটি শেষ করে ইফাত রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। তাকে আটকানোর উদ্দেশ্যে মেহেরের তাড়াহুড়া করে বিছানা থেকে নামতে গেল, কিন্তু বেডশিটে পা লেগে সে ভারসাম্য হারিয়ে ধপাস করে মেঝেতে পড়ে গেল। তার মুখ থেকে এক মৃদু আর্তনাদ বেরিয়ে এলো, আউচ! মেহেরের সেই ব্যথা চিৎকার শোনা মাত্র ইফাতের ভেতরের সমস্ত রাগ এক সেকেন্ডে উবে গেল। সে আর এক ঝটকায় পেছনে ফিরে মেহেরের কাছে ছুটে এলো এবং তাকে আলতো করে ধরে আবার বিছানায় বসিয়ে দিল। তার কণ্ঠে তখন রাগের বদলে এক বুক উদ্বেগ। ব্যথা পেয়েছো ফুলকন্যা? আমি তোমাকে কতবার বলছি যে হুটহাট বেড থেকে নামবে না, তবুও কেন তুমি আমার কোনো কথা শোনো না, বলো তো? মেহের নিজের পায়ের হাত ডলতে ডলতে একটু অভিমানী সুরে বলল, জাস্ট একটুখানি ব্যথা পেয়েছি। হ্যাঁ, 100 বার বকবো, চুপচাপ এখন ওখানেই বসে থাকো। ইফাত চোখ রাঙালো। আমি যদি বসে থাকি তাহলে আমাদের জামা কাপড়গুলো গোছাবে কে? মেহের মেজের কাপড়ের দিকে তাকিয়ে বলল। ইফাত মেহেরের দিকে চেয়ে ধমকে সুরে বলল, কেন, আমি কি মরে গেছি? আমি তো এখনো বেঁচে আছি নাকি? তাহলে তুমি চুপচাপ ওখানে বসে থাকো। একবার হোঁচট খেয়ে মেঝেতে পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছো, এখন আবার নতুন করে কোমর ভেঙে রুমে বসে থাকার কোনো দরকার নেই। কিছু করতে হবে না, আমি সবাই একাই গুছিয়ে নিব। এই বলে ইফাত মেঝে থেকে শাড়ি আর জামা কাপড় তুলে ঝেড়ে আবার পরম যত্নে ব্যাগ গুছাতে লাগলো। মেয়ের বিছানায় বসে তার এই কেয়ারিং রূপটার দিকে তাকিয়ে নিজের অজান্তে এক পরম শান্তির চোখ বন্ধ করলো। সে মনে মনে ভাবল, এই পুরুষটার ভালোবাসার চাদর সত্যি অনেক গভীর, যা তাকে দুনিয়ার সব ঝড় থেকে আগলে রাখার ক্ষমতা রাখে। দীর্ঘ 2 ঘন্টা জার্নি করে উজান, মৌ, মেহের, ইফাত ও তন্ময় অবশেষে তার কাঙ্ক্ষিত গন্তব্যে এসে পৌঁছালো।
গাড়ি তাদের একদম তালুকদার বাড়ির সামনে নামিয়ে দিল। কিন্তু মূল বাড়িতে ঢোকার জন্য একটা সরু গলির মতো রাস্তার সামনে এসে সবাই থমকে দাঁড়িয়ে গেল। সামনে কাঁচা রাস্তাটিতে বৃষ্টির কারণে প্রায় পায়ের গোড়ালি সমান পানি ও কাদা জমে আছে। রাস্তার এই অবস্থা দেখে উজানের কপালে চিন্তার ভাঁজ পড়ল। তবে তার পাশে থাকা মৌ নিজের বাপের বাড়ি আসার খুশিতে তখন উৎপন্ন হয়ে দাঁড়িয়ে আছে। এর মাঝে বাড়ি থেকে মৌয়ের বাবা, চাচা ও ভাই বোন সহ সবাই তাদের এড়িয়ে নিতে চলে এলেন। তারা উজানদের হাতের ব্যাগপত্র নিয়ে আগে আগে পথ দেখাতে লাগলেন। মৌ আর তার সইতে না পেরে ও কাদা জলের মাঝে পা বাড়াইতে গেল, কিন্তু তার আগে উজান শক্ত করে তার হাত ধরল। মৌ একটু ঘাড় বাঁকিয়ে বরের দিকে চাইল। কি হলো, বাড়িতে যেতে দেবে না আমায়? হেঁটে গেলে পায়ে নোংরা পানি লাগবে তোমার। সো জাস্ট ওয়েট অ্যান্ড সি। সো জাস্ট ওয়েট জান, আমি আছি না? উজান বেশ আদরে সুরে বলল। এই বলে উজান নিজের জুতা জোড়া খুলে এক হাতে নিল এবং প্যান্টের নিচের অংশটা খানিকটা উঁচুতে গুটিয়ে নিল। তারপর চোখের পলকে এক ঝটকায় মুখকে বাঁধা খুলে করে বুকে তুলে নিল। আচমকা এই কাণ্ডে মুখ কিছুটা চমকে গেল। তড়িঘড়ি করে দু হাতে উজানের গলা জড়িয়ে ধরল এবং উজানের মুখের দিকে তাকে মিষ্টি করে হাসলো। উজান মুখে কোলে নিয়ে যেই না কাদা জলের রাস্তায় দু কদম এগিয়েছে, অমনি তার চোখ গেল সামনের দিকে। দেখলো এবার ততক্ষণে মেয়েরকে কোলে তুলে নিয়ে দিব্যে রাস্তা পার হয়ে ওপাশে পৌঁছে গিয়েছে। সেই দৃশ্য দেখে উজানের চোখ দুটো সরু হয়ে গেল। সে রাগে দাঁতের দাঁত চেপে নিজের মনে বিড়বিড় করে উঠল, শালার ভণ্ড, আমি যাই ভাবি এই শয়তানটা সেটা আমার আগেই করে ফেলে। বিয়ে করলাম আমি আগে, আর পরে বিয়ে করেও অলরেডি রোমান্স করে ফেলেছে। এখন বউকে কোলে নিয়ে যাওয়ার আইডিয়াটা মাথায় আনলাম আমি, কিন্তু বেটা নিজেই আমার আগে চলে গেল। ওহ মাই গড, না জানি ও আমার আগে বাপও হয়ে যায় কিনা। ও শিট, এমনটা যদি সত্যি হয় তবে তো আমি সকলের সামনে মুখ দেখাবো কিভাবে? সি সি। উজান যখন নিজের মনে মনে এই হিসাব করছিল, ঠিক তখনই ওপাশ থেকে ইফাত যেন তার মাথায় কথা টের পেয়ে চেঁচিয়ে উঠল, একদম ঠিকই ভেবেছিস উজান, তোর আগে বাপও আমিই হব, জাস্ট তুই দেখতে থাক। উজান পুরো চমকে তাকিয়ে রইল ইফাতের দিকে। এই ছেলেটা তার মনের গোপন কথা এভাবে বুঝে ফেলল কিভাবে? সে রাগী দৃষ্টি নিক্ষেপ করে ইফাতের দিকে, কিন্তু ইফাত সে রাগকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে একগাল দাঁত কেলিয়ে হাসতে হাসতে মেয়েরকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। মাঝ রাস্তায় দাঁড়িয়ে পুরো বোকা বানিয়ে গেল। অন্তঃপর সে নিজের মন খারাপ না করে ধীরে ধীরে মুখকে কোলে নিয়ে সাবধানে সামনে এগিয়ে চলল। বাড়ির শুকনো উঠানের সামনে এসে মুখকে নিচে নামিয়ে দিল, তবে তার নরম হাঁটা নিজের মুঠো থেকে ছাড়ল না। এদিকে মৌ বাড়িতে এসেছে শুনে রোহন অধীর আগ্রহে রুম থেকে দৌড়ে নিচে নেমে আসছিল, কিন্তু উঠানের কাছাকাছি আসতে কিছুটা দূরত্ব থেকে উজানের হাতটা শক্ত ভাঁজে মৌয়ের হাত জোড়া আটকে থাকতে দেখে তার বুকের ভেতরটা যেন এক তীব্র মোচড় দিয়ে উঠল। তার প্রাণের চেয়েও প্রিয় ফুলটার পাশে দাঁড়িয়ে আছে আর কেউ নয়, তারই নিজের বেস্ট ফ্রেন্ড উজান। অথচ সে নিজের অজান্তে এতদিন সে সত্য থেকে দূরে ছিল। মুহূর্তের মধ্যে রোহানের হাত পা যেন অবশ্যই আসতে থাকলো। মনে হলো তার সারা শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছে। পলকে তার সাজানো মনের দুনিয়া ভেঙে চুরমার হয়ে গেল। লোকে বলে পুরুষ মানুষ নাকি কাঁদে না, অথচ এই মুহূর্তে নিজের সবচেয়ে প্রিয় মানুষটাকে অন্যের হাতে ধরে হাসতে দেখে রোহানের চোখ বেয়ে আপনা আপনি তপ্ত অশ্রুজল পড়ল। সে আর এক কদমও সামনে যাওয়ার শক্তি পেল না, উল্টো দু কদম পিছিয়ে গেল। সোজা হয়ে দাঁড়িয়ে থাকার ক্ষমতাটুকু যেন হারিয়ে ফেলেছিল সে। কোনো রকমে নিজের শরীরের সমস্ত শক্তি এক জায়গায় জড়ো করে সে উল্টো ঘুরে আবার দৌড়ে নিজের রুমে চলে গেল। ভেতরের দরজাটা লকটা সজোরে আটকে দিয়ে রুমের ভেতরে থাকা সব জিনিসপত্র মেঝের উপর আছাড় মেরে ছুঁড়ে ফেলে দিতে লাগলো। তুই আমার সাথে এমনটা কেন করলি ফুল? তোর বিয়ে হয়ে গেছে শুনে আমার বুকটা ফেটে যাচ্ছিল, আর এখন আমার নিজের বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করে আবারও আমাকে দুমড়ে মুছে শেষ করে দিলে। এই ভয়ঙ্কর যন্ত্রণা আমি কীভাবে সহ্য করব? কাকে দেখাবো আমার এই মনের ক্ষত? কিভাবে পারলি তুই আমাকে এভাবে একা ফেলে অন্য কারো ঘরের বউ হতে? তোর কি একবার জন্য বুকটা কাঁপলো না? সে নিজের মাথায় চুল খামচে ধরে ফুঁসতে ফুঁসতে বলল, কী দোষ ছিল আমার বলতো? আমি কি খুব খারাপ ছিলাম? আমাকে কি একটু আপন করে নেওয়া যেত না ফুল?
ঠিক তখনই বন্ধ দরজার ওপাশ থেকে হালকা টোকার শব্দ ভেসে এলো। দরজার আওয়াজ পেয়ে রুহান স্তব্ধ হয়ে গেল। সে তড়িঘড়ি করে নিজের চোখে জল মুছে নিজেকে কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করলো, কিন্তু তার চোখে মুখে সে গভীর যন্ত্রণার ছাপ স্পষ্ট, কোনোভাবেই আড়াল করা গেল না। ধীরে ধীরে দরজাটা খুলতেই সে সামনে ময়ের মাকে দাঁড়িয়ে থাকতে দেখল। তিনি রোহানের মলিন মুখের দিকে তাকিয়ে অত্যন্ত করুণ ও নিচু স্বরে বললেন, বাবা নিচে চলো, সবাই এসেছে। রোহান একটা শুকনো তাচ্ছিল্যের হাসি এসে বলল, যাব তো মা, আপনি আমার মা, আপনি যখন বলেছেন নিচে যেতে আমি যাব। যাব না এমনটা কখনো হয়? আপনি বললে তো আমি আমার এই তুচ্ছ জানটাও দিয়ে দিতে পারি। আপনার মেয়ে তো নিজের বউ করে এই ঘরে তুলতে পারলাম না, এখন তার বিরহ আগুনই না হয় সারা জীবন জলে পুড়ে শেষ হয়ে যায়। ময়ের মা ছেলেটার এমন বুক ফাটা কথা শুনে নিজের চোখের জল ধরে রাখতে পারলেন না। তিনি কাতর স্বরে বললেন, বাবা তুমি চুপ করো এবার, তোমার এই কথাগুলো আমার আর সহ্য করতে পারছি না। রোহান আবার একটা তাচ্ছিল্যে হাসি হাসলো। মা, ও মা, আপনি আমার এই সামান্য মুখের কথা সহ্য করতে পারছেন না, অথচ আমি যে নিচে গিয়ে আমার প্রাণের ফুলকে আমারই নিজের বেস্ট ফ্রেন্ডের বউ হিসাবে দেখতে যাচ্ছি, এটা কি আমার কিভাবে সহ্য করছি বলুন তো? এই এতিম ছেলের জীবনে কি দুঃখ কষ্টের খুব কমতি ছিল যে আজ এই দিনটাও চোখ মেলে দেখতে হলো? সে নিজের বুকের ভেতরে কান্না ঝড়কে এক বিশাল পাথরে নিচে চেপে ধরে লম্বা একটা শ্বাস নিল। তারপর বলল, চলুন মা, আমার বুকে শত কষ্ট হলেও আমি যাব, আজ সবার সামনে গিয়ে দাঁড়াবো। যেহেতু সেই মানুষটাকে নিজের মায়ের মতো শ্রদ্ধা করে এবং মা বলে ডাকে, তাই তার মুখের কথাও সে কিছুতেই অমান্য করতে পারবে না। বুকে এক সমুদ্র কষ্ট নিয়ে রোহান ধীর পায়ে নিচে নামার জন্য পা বাড়ালো। রোহান ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে, আর প্রতিটি কদমে তার মনে হচ্ছে বুকের ভেতরের পাঁজরগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। চোখের সামনে সে স্পষ্ট দেখতে পাচ্ছে উজান ময়ের পাশে দাঁড়িয়ে আছে, অথচ একটা সময় সে স্বপ্ন দেখত এই জায়গাটা উজানের নয়, বরং তার নিজের থাকার কথা ছিল। উজান সিঁড়ির দিকে তাকাতেই রোহানকে দেখতে পেয়ে বেশ খুশি হলো এবং দ্রুত এগিয়ে গেল। সে রোহানকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে আনমনে সুরে বলল, দোস্ত তুই এখানে, কি দারুণ সারপ্রাইজ। থেকেই নিজের কান্না চেপে ধরে নিজেকে স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করলো, কিন্তু সে উজানকে আলতো ছেড়ে দিয়ে ধীরে স্বরে বলল, এটাই এতিম ছেলেটার বাড়ি, আর তুই এই এতিম ছেলেটার বেঁচে থাকার একমাত্র অবলম্বনটাকেই আজ নিজে করে নিয়েছিস। উজানের কানে কথাগুলো স্পষ্ট না পৌঁছালে সে ভুরু কুঁচকে শুধালো, কি বললি রোহান? ঠিক শুনতে পাইনি। উফ, কিচ্ছু না। তোরা তো অনেকক্ষণ জার্নি করে এসেছিস, অনেক টায়ার্ড, নিশ্চয়ই তোরা বাকি সব কথা না হয় সন্ধ্যার দিকে হবে। এখন চলে আমি গিয়ে এবার রেস্ট, চল রুমে গিয়ে রেস্ট নে। বুকের ভেতর 1001টা যন্ত্রণার ছাইচাপা দিয়ে রোহান সবার সাথে অত্যন্ত হাসি মুখে কৌশল বিনিময় করলো। তার এই হাসির আড়ালের ক্ষত কেউই টের পেল না। সবাই এক এক করে যে যার রুমের দিকে চলে গেল। সবাই চলে গেলেও ওখানেই দাঁড়িয়ে রইল। সে বেশ খুশি মনে মুখে এক চিলতে মিষ্টি হাসি নিয়ে রোহানের সামনে এসে দাঁড়ালো। সে আলাদা সুরে জিজ্ঞেস করলো, ভাইয়া কেমন আছো তুমি? কতদিন পর দেখা। ময়ূরের নিষ্পাপ প্রশ্নটা রোহানের জ্বলন্ত ক্ষতবিক্ষত হৃদয় যেন ফুটান্ত তেল ঢেলে দিল। সে রক্তিম চোখে ময়ূরের দিকে তাকিয়ে তীক্ষ্ণ ক্ষোভ ও অভিমানী বলে উঠল, আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এখন জিজ্ঞেস করছিস কেমন আছি আমি? তুই কখনো শুনেছিস কেউ স্বেচ্ছায় বিষ পান করে আবার সুন্দরভাবে বেঁচে থাকতে চায়? রোহানের এমন ভয়াবহ কথা শুনে ময়ের মুখের মিষ্টি হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। সে একদম চুপ হয়ে ভয়ক্ত চোখে তাকিয়ে রইল। তার আবারও রোহান একটা তাচ্ছিল্যের হাসি হাসলো। তার চোখের কোণে তখন নোনা জল চিকচিক করছে। সে আকাশের দিকে তাকিয়ে উদাসীন গলায় বলল, জানিস বল, আজ তোদের এই বর্বর সাজে একসাথে দেখে আমার বুকের ভিতরে একটা গান খুব করে বাজছে, একদম আমার এই অভিশপ্ত লাইফটার মতো। ঠিক তখনই রোহান সম্পূর্ণ ভেঙে পড়া অবস্থাতে নিজের চোখের জল ছেড়ে দিয়ে ডুকরে কেঁদে ওঠার মতো সুরে মিনমিন করে গেয়ে উঠল,
রুহানের মুখের এই আকুল গান আর তার চোখের অবাধ্য অশ্রুধারা দেখে ময়ের বুকের ভেতরটা কেঁপে উঠল। সে সম্পূর্ণ অসহায় চোখে রুহানের দিকে তাকিয়ে রইল। এই মুহূর্তে এই পাগল ছেলেটাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা বা অধিকার কোনোটাই নেই। সে অপরাধীর মতো মাথা নিচু করে ভাঙা গলায় শুধু এইটুকু বলতে লাগলো, ভাইয়া, আমি আমি আসলে। রোহান তার কথা শেষ করতে না দিয়েই হু হু করে কেঁদে উঠল। নিজেকে আর স্বাভাবিক রাখতে পারল না কোনোভাবেই। আমি জানি তুই কোনোদিনও আমাকে ওভাবে ভালোবাসিসনি, এটাই বলবি তো? কিন্তু ভাইয়া, আমি আসলে। রোহান তার কথা শেষ করতে না দিয়েই হু হু করে কেঁদে উঠল। নিজেকে আর স্বাভাবিক রাখতে পারছে না কোনোভাবেই। আমি জানি তুই কোনোদিনও আমাকে ভালোবাসিসনি, ওভাবে ভালোবাসিসনি, বলবি তো? কিন্তু একটুখানি ভালোবাসলে তোর কি এমন ক্ষতি হতো বল তো? না হয় এই অনাথ এতিম ছেলেটার দিকে চেয়ে দয়া করে সারা জীবন আমার হয়ে থেকে যেতি। রোহানের এই তীব্র আর্তনাদ বাতাসে মিলিয়ে গেল, আর মু নিষ্পলক চোখে শুধু নিজের শৈশবের চেনা ভাইয়াটার ওই ধ্বংসস্তূপ হয়ে যাওয়া রূপ দেখতে লাগলো। আজ বাপের বাড়িতে ফেরার সব আনন্দ তার এক নিমিষেই পরিণত হলো। মানুষটা আজও তার অপেক্ষায় ছিল। রোহান ভাইয়া, শোনো। মুখ মৃদু কণ্ঠে ডাকলো, কিন্তু রোহান যেন আজ কোনো যুক্তি শুনতে রাজি নয়, বরং সে আকুতি গলায় বলল, ফিরে আয় না আমার কাছে। আমি এখনও তোকে সম্পূর্ণ আপন করে নিতে রাজি। গড প্রমিস, কখনো তোর অতীত নিয়ে একটা প্রশ্ন তুলব না। সারা জীবন তোকে বুক দিয়ে ভালোবেসে আগলে রাখবো। আয় না ফুল, ফিরে আয় না কাছে। রুহানের এই বুক ফাটা আকুতি শুনে ময়ের ভেতর থেকে দুমড়ে মুচড়ে ভেঙে যাচ্ছে। সে এই মানুষটাকে কিভাবে বোঝাবে যে সে জন্মবিধি তাকে শুধু নিজের আপন বড় ভাই ভেবে এসেছে, যাকে সে ভাই হিসেবে দেখেছে, তাকে কিভাবে নিজের জীবনসঙ্গী হিসেবে কল্পনা করবে? মৌ তার কাঁপা কাঁপা গলায় বুক ভরা কষ্ট নিয়ে বলে, আমার বিয়ে হয়ে গেছে রোহান ভাইয়া, প্লিজ আমার এই সাজানো সংসারটা তুমি ভেঙে দিও না। আমি সত্যি বড্ড ভালোবাসি আমার প্রফেসর সাহেবকে। তাকে ফেলে আমি কখনোই তোমার হতে পারবো না। ময়ের মুখে এই কথা শুনে রুহান একদম স্তব্ধ হয়ে গেল। সে শুকনো মুখে ফিসফিস করে, তাহলে আমার মাঝে ঠিক কী কমতি ছিল যে আমাকে ভালোবাসতে পারলি না ফুল? আমি কি সত্যি তোর অযোগ্য ছিলাম? তোর সাথে কি আমাকে বড্ড বেশি বেমানান লাগতো বল? রোহানের এই অসহায়ের প্রশ্নে মেহেরের বুকটা এফোর ওপর করে দিল। সে আর দাঁড়িয়ে থাকার মতো শক্তি পেল না। নিজের অজান্তে দু চোখ বেয়ে অবাধ্য অশ্রুধারা গড়িয়ে পড়ল তার। মৌ ততক্ষণে নিজের কান্নায় ভেঙে পড়ে হিতাহিত জ্ঞান হারিয়ে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। সে যদি একেবারের জন্য জানতো যে রোহানা যেখানে ফিরে এসেছে, তবে সে কখনোই এই বাপের বাড়ি আসার বায়না করতো না। সে ঝড়ের গতিতে নিজেদের রুমে এসে ঢুকলো। রুমে ঢুকে কোনো দিকে না তাকিয়ে বিছানার পাশে দাঁড়িয়ে থাকা উজানের চওড়া বুকে গিয়ে আছড়ে পড়ল এবং তাকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। উজান নিজের পিচ্ছি বউকে এভাবে ঝড়ের মতো এসে বুকে জড়িয়ে ধরে কাঁদতে দেখে বিচলিত হয়ে পড়ল উজান। সে অত্যন্ত উদ্গ্রীব ও চিহ্নিত কণ্ঠে শুধালো, পিচ্ছি, কি হয়েছে তোমার? কাঁদছো কেন এমন করে, বলো আমায়। মৌ কোনো উত্তর দিল না। সে শুধু উজানের শার্টের কলার খামচে ধরে অবুঝ বাচ্চার মতো কেঁদে চলল। উজান তাকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করে, ও বারবার ব্যর্থ হচ্ছিল। মৌয়ের গাল দুটো নিজের হাতের মুঠায় নিয়ে আবার আকুল স্বরে বলল, এই পিচ্ছি, বলো না কি হয়েছে? কেউ কি কিছু বলেছে তোমায়? আমায় বলো। আমি বাড়ি ফিরে যাব প্রফেসর সাহেব, আমায় প্লিজ এ বাড়িতে ফিরিয়ে নিয়ে চলুন। আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। আমার ভীষণ কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে আমার। ময়ূর এই কান্না ভেজা কণ্ঠের ব্যাকুল মিনতি শুনে উজানের নিজের বুকটা এক তীব্র যন্ত্রণায় মোচড় দিয়ে উঠল। সে কিছুতেই হিসাব মেলাতে পারছে না, যে মেয়েটা বাপের বাড়ি আসার জন্য আনন্দের সকালে নাচানাচি করছিল, সে এখানে পা রাখতে হঠাৎ এমন চলে যাওয়ার জন্য কেন ছটপট করছে। উজান আলতো করে ময়ূর চিবুক ধরে মুখটা নিচের থেকে উপরে তুলল। পিচ্ছি, কী হয়েছে তোমার? এমন করছো কেন? পিচ্ছি, কী হয়েছে তোমার? এমন করছো কেন? তুমি নিজেই তো বাপের বাড়ি আসার জন্য ঠিক কতটা এক্সাইটেড ছিলে, তাহলে এখন কেন এমন করছো বলছো? কিন্তু আমি এখন এখানে থাকতে চাই না। মৌজানের বুকে নিজের কপাল ঠেকিয়ে ডুকরে উঠল। আপনি আমায় ভালোবাসেন তো? ভালোবাসেন তো আমায়? তাহলে চলুন, আমরা এখনই চলে যাই। আমার এখানে দম বন্ধ হয়ে আসছে, প্লিজ চলুন।
উজান ময়ের এই পাগলামি দেখে একে পরম মায়ায় নিজের বুকের সাথে আরও শক্ত করে মিশিয়ে রাখলো। তার কপালে ও মাথায় ছেনের গভীর চুমু এঁকে দিয়ে অতি ধীর ও নরম গলায় বোঝাতে লাগলো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড পিচ্ছি। আমরা এইমাত্র ঢাকা থেকে এসে পৌঁছালাম। এখন যদি হুট করে কাউকে কিছু না বলে আমরা চলে যাই, তবে আম্মা মনে মনে অনেক কষ্ট পাবেন। আমার লক্ষ্মী বউটা নিশ্চয়ই এমন কিছু করবে না যাতে বড়রা কষ্ট পায়, তাই না? আমরা যাব তো, জাস্ট আর কিছুদিন এখানে সবার সাথে থেকে তারপর চলে যাব, প্রমিস করছি তোমায়। মৌ আর কোনো কথা বলল না। সে নিজের মনের কথাগুলো মনে চেপে রেখে উজানের চওড়া বুকের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বিড়বিড় করে উঠল, আপনাকে আমি কিভাবে বোঝাবো প্রফেসর সাহেব? আমি এখানে থাকলে যে আমার ওইসবে চেনা অন্য কোনো একটা মানুষ একেবারে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আমি তো তাকে কষ্ট দিতে চাই না। কেন এমন এক পরিস্থিতি আমার ফেললো মাবুদ? ময়ের শরীরে এখন হালকা কাঁপছিল। সে কিছুক্ষণ উজানের দিকে নিবু নিবু দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর ধীর পায়ে নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল শাওয়ার নিতে। উজান বিছানায় দাঁড়িয়ে ময়ের এই আকস্মিক ও রহস্যময় পরিবর্তন দেখে মনে মনে ভীষণ অবাক হলো। তবে সে এই মুহূর্তের বিষয়টা চাইল না। সে একটা দীর্ঘশ্বাস ফেলে রুমের বাইরে এসে তন্ময়কে ডাকলো এবং দুজনে মিলে নিজেদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে লাগলো। মৌ শাওয়ার শেষ করে ফ্রেশ হয়ে রুমে ঢুকলো, কিন্তু পুরো রুমে উজান নেই দেখে সে বেশ অবাক হলো। কারণ উজান এখানকার তেমন কিছুই চেনে না, চেনা কোনো মানুষই নেই। তাহলে এই পড়ন্ত বিকেলে সে একা একা গেল কোথায়? মৌ নিজেই ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে কিছুটা ঠিক করে নিয়ে উজানকে খুঁজতে রুম থেকে বেরিয়ে পড়ল। নিচে নেমে নিজের মায়ের কাছে উজানের খোঁজ করে কোনো হদিশ মিলল না। বাধ্য হয়ে সে নিজের ধীর পায়ে বাড়ির বাইরের উঠানের সামনে এসে দাঁড়ালো। চারপাশে তখন ধীরে ধীরে গোধূলির আলো মুছে সন্ধ্যা নামছে। ঠিক এই সময় বাড়ির সদর দরজার দিকে প্রচণ্ড বিধ্বস্ত ও উস্কোখুলো অবস্থায় রোহন ভিতরে ঢুকলো। মৌ তাকে দেখে অস্বস্তি বোধ করলো এবং দ্রুত তাকে পাশ কাটিয়ে ভেতরে চলে যেতে চাইলো, কিন্তু রোহান তাকে সুযোগ দিল না। সে এক ঝটকে এসে ময়ের একদম মুখোমুখি দাঁড়িয়ে পথ আটকে দিল। হুট করে রোহানকে এভাবে সামনে চলে আসতে দেখে মৌ খানিকটা ঘাবড়ে গেল। সে ভয়ে ভয়ে তোতলাতে বলল, তো তুমি এখানে? মানলাম তুই আমাকে ভালোবাসিস না, তাই বলে কি আমি তোর একটু কাছেও আসতে পারবো না ফুল? এই নে তোর ফেভারিট চকলেট। রোহান নিজের পকেট থেকে বেশ বড় একটা চকলেট ময়ের দিকে এগিয়ে দিল। মৌ প্রথমে কিছুটা ওটা নিতে চাচ্ছিল না, কিন্তু রোহানের জোড়াজুড়ি আর একগুঁয়ে দৃষ্টি দেখে সে বাধ্য হয়ে কাঁপা কাঁপা হাতে বক্সটা নিজের মুঠোয় নিল। অত্যন্ত মিনমিন স্বরে বলল, থ্যাঙ্কস ভাইয়া, থ্যাঙ্কস ভাইয়া। রোহানের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এতটা বদলে গেলি কীভাবে ফুল? তুই কি আগে কখনো আমার সাথে এমন ব্যবহার করতি? আমি রুমে যাব, প্লিজ আমাকে যেতে দাও। পুরো বিষয়টা এড়িয়ে যাওয়ার জন্য দ্রুত পা বাড়িয়ে চলে যেতে চাইল, কিন্তু রোহান এক চুলও সরল না, বরং পাহাড়ের মতো অটল হয়ে তার সামনে দাঁড়িয়ে রইল। উজানের অনুপস্থিতিতে রোহানের এমন আচরণ এবার ময়ের মনে মনে বেশ রাগ হলো, কিন্তু পরিস্থিতির কথা চিন্তা করে সে মুখে কিছু বলল না। ঠিক তখনই রোহানের সেই চেনা আকুতি আবারও তার কানের কাছে ভেসে এলো, এই এতিম ছেলেটাকে একটু ভালোবাসলে না ফুল? মায়ার অবসান ও তীব্র ঘৃণা রোহানের মুখে আবারও সে একই শুনে মৌ চমকে তার দিকে তাকালো। সে যত এই মানুষটা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চাইছে, পরিস্থিতি ঠিক ততটাই তাকে রোহানের মুখোমুখি এনে দাঁড় করাচ্ছে। সে এক চরম অসহায় ও বিরক্তি দৃষ্টিতে রোহানের দিকে চেয়ে বলল, হ্যাঁ তুমি সে একই কথা বলছো বারবার। বলো তো, তুমি খুব ভালো করে জানো যে আমি এখন একজন বিবাহিত নারী, অন্য একজনের আনামত। তবু তুমি কেন আমার সামনে বারবার এমন করছো? আমার সত্যি সব শুনতে বিন্দুমাত্র ভালো লাগছে না। প্লিজ আমাকে রেহাই দাও তুমি। রোহান ময়ের চোখের দিকে চেয়ে এক অদ্ভুত অন্ধ করে বলে উঠল, তাহলে তুই সব ছেড়ে ছুড়ে আমার হয়ে যা ফুল, শুধু আমার হয়ে যা। রোহানের মুখে এমন অনৈতিক দাবি শুনে ময়ের ভেতরটা সব মায়া এক নিমিষে উবে গেল। তার বদলে চোখে কোণে উপচে পড়ল তীব্র ঘৃণা। যে মানুষটার জন্য কিছুক্ষণ আগেও তার মনের ভেতরে এক আকাশ করুণা আর মায়া হচ্ছিল, এখন তার জন্য শুধু ঘৃণায় দানা বাঁধছে। নিজেকে বিবাহিত জানার পরও এই ছেলেটা বারবার একই নোংরা দাবি তুলছে কিভাবে? মৌ আর নিজেকে শান্ত রাখতে পারল না। সে রাগ ও ক্ষোভে ফেটে পড়ে তীব্র কণ্ঠে বলে উঠল,
প্লিজ এবার অত্যন্ত থামো ভাইয়া। তুমি কি ভুলে যাচ্ছ প্রফেসর সাহেব তোমাকে নিজের বেস্ট ফ্রেন্ড, আর তুমি আজ বন্ধুসুলভ ভাই হয়ে নিজের সেই কলিজার বন্ধুর ভালোবাসাকে এভাবে কেড়ে নিতে চাইছো? তোমার নিজের বিবেক একটুও বাজছে না? রোহান যে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই পেছন থেকে এক গাম্ভীর্যপূর্ণ পুরুষিলা কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো। এই ভর সন্ধ্যাবেলা উঠানে দাঁড়িয়ে কী করছো পিচ্ছি? উজানকে দেখতে পেয়ে ময়ূর চোখে মুখে যেন প্রাণ ফিরে এলো। সে একগান মিষ্টি হাসি ফুটিয়ে রোহানের দিকে এক সম্পূর্ণ মুখ ঘুরিয়ে সোজা গিয়ে উজানের চওড়া বুকে আছড়ে পড়ল। উজানও পরম যত্নে তাকে নিজের বাহুবন্ধনে জড়িয়ে নিল। পেছন থেকে রোহান অত্যন্ত রক্তিম ও হিংস্র দৃষ্টিতে তাকিয়ে রইল তাদের ওই নিবিড়তার দিকে। তার বুকের ভেতরটা ঈর্ষা ও তীব্র ক্ষোভে ফেটে পড়া উপক্রম হল। নিজের ভালোবাসার মানুষকে, নিজের প্রাণের বন্ধু উজানের বাহুলগ্ন অবস্থায় কোনোভাবে সহ্য করতে পারছিল না। সে নিজের হাতের মুঠো শক্ত করে মনে মনে বিড়বিড় করে উঠল, না, আমার বিবেকে একটুও বাঁচছে না রে ফুল। তোকে নিজের করা পাওয়ার জন্য রোহান তালুকদার সব করতে পারে। দরকার হলে নিজের বেস্ট ফ্রেন্ড উজানকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারে। রোহান তালুকদারকে এখনও তুই চিনতে পারিসনি ফুল। সে বাইরে থেকে যতটা শান্ত, ভেতর থেকে ঠিক ততটাই ভয়ঙ্কর। কী রে রোহান, এভাবে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলছিস না যে? হঠাৎ উজানের কণ্ঠস্বর পেয়ে রোহানের ঘোর কাটল। রোহান মুহূর্তের মধ্যে নিজেকে কঠিন মুখের ওপর এক মেকি হাসির প্রলেপ লাগিয়ে অত্যন্ত স্বাভাবিক গলায় বলল, দোস্ত তুই কিন্তু আসলে অনেক লাকি। দেখ, আমার মিষ্টি ফুলকে, আমার এই ছোট্ট বোনটার মতো মৌকে তুই নিজের করে পেয়েছিস। তবে হ্যাঁ, একটু সাবধানে থাকিস কিন্তু। আজকাল চারদিকে তো শকুনের অভাব নেই। কখন কে কার শখের জিনিসে নজর দেয় বলা তো যায় না। উজান নিজের দুই ভুরু কুঁচকে কিছু সময় রোহানের দিকে তাকিয়ে রইল। রোহানের এই দ্ব্যর্থবোধক কথার ভেতরে আসল গভীরতা উজান ঠিক বুঝে উঠতে পারল না। তবে সে আলতো হেসে আত্মবিশ্বাসের সুরে জবাব দিল, শকুনি বা শিয়াল যেই থাকুক না কেন, আমার অর্ধাঙ্গিনীর দিকে যে হাত বাড়ানোর দুঃসাহস দেখাবে তাকে জ্যান্ত কবর দিতে উজান চৌধুরীর বুক একটুও কাঁপবে না। বাই দ্য ওয়ে, এবার ভিতরে চল। রোহান আগে আগে ভেতরে চলে গেল এবং উজান ও মৌ তার পিছু পিছু বাড়ির ভেতর প্রবেশ করলো। হাঁটার মাঝে হুট করে উজান মৌয়ের হাতটা নিজের হাতের মুঠোর ভিতর চমকে উঠল। সে থমকে দাঁড়িয়ে মৌয়ের মলিন মুখের দিকে তাকিয়ে বেশ চিন্তিত স্বরে বলল, পিচ্ছি, তোমার গা এত গরম কেন? জ্বর এসেছে নাকি? শরীর খুব খারাপ লাগছে তোমার? মৌ নিজের ভেতরে মানসিক ঝড় ও অসুস্থতায় উজানের সামনে প্রকাশ করতে চাইল না। সে জোর করে মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, না না, এমনি, আপনি চলুন তো। ইফাত ভাই, মেহু সবার দাদির রুমে আমাদের জন্য ওয়েট করছে, কিন্তু তন্ময় ভাই কোথায়? মাগরিবের আজান তো দিয়ে দিল, এই সন্ধ্যাবেলা সে একা একা কোথায় গেল? আসবে একটু পরে, ও আমাদের সবার জন্য গরম গরম সিঙ্গাড়া আর পুরি আনতে বাজারে গিয়েছে। চলো এবার। এরপর আর তাদের মাঝে কোনো কথা হলো না। মৌ সোজা দাদির রুমের দিকে চলে গেল, আর উজান ফ্রেশ হতে জন্য নিজেদের রুমে ঢুকলো। ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর সেও গিয়ে হাজির হলো দাদির রুমে। রুমে গিয়ে দেখলো সবাই বিছানায় গোল হয়ে বেশ জমিয়ে বসে আছে। ইফাত বরাবরই মতোই মেয়েরকে একদম নিজের গা ঘেঁষে বসিয়ে রেখেছে। মৌ তার দাদি রোকেয়া বেগমের কোলে মাথা রেখে শান্ত হয়ে শুয়ে আছে, আর রোহান ময়ের বেশ কিছুটা কাছে বসে আছে। তার ঠিক পাশে তন্ময়। রোহানকে ময়ের এত কাছাকাছি বসতে দেখে উজানের ভেতরে অধিকারবোধ চট করে জেগে উঠল। তার রাগে মেজাজটা শক্ত হয়ে গেল, তবে নিজের সেই ঈর্ষা বাইরে প্রকাশ না করে সে অত্যন্ত চতুরতার সাথে গিয়ে সরাসরি মৌ ও রোহানের ঠিক মাঝখানেতে বসে পড়ল। বসে সে এক হ্যাঁচকা টানে মৌকে দাদির কোল থেকে সরিয়ে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। তারপর মৌয়ের দাদির দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে উঠল, সরি সুইট হার্ট, উজান চৌধুরী তার ওয়াইফকে কারোর সাথে শেয়ার করতে চায় না, এমনিতেই আপনার সাথেও নয়। ওকে বুকে আগলে রাখার জন্য উজান চৌধুরী একাই 100। আপনি একটু সোজা হয়ে বসুন তো। রোকেয়া বেগম মুখের পান চিবোতে চিবোতে উজানের এমন পাগলামি দেখে হেসে উঠলেন। তার দুই আদুরের নাতনি যেন উজান আর ইফাতের মতো ছেলেটার মাথার মুকুট হয়ে আছে। তা দেখে বুড়ো মানুষের মনটা শান্তিতে ভরে উঠল। আড্ডার মাঝে উজান হঠাৎ রোহানের দিকে তাকিয়ে হাসি মুখে জিজ্ঞেস করলো, আচ্ছা রোহান, এবার তুই বিয়ে করবি কবে বল তো? তোর সেই মনের মানুষের নামটা তুই এবার প্রকাশ কর। এবার না হয় তোর বিয়েটা খেয়ে আমরা একেবারে দলবল নিয়ে ঢাকায় ফিরবো। কি বলিস তোরা?
বন্ধুর কথা তাল মিলিয়ে তন্ময় মুখরোচক ভঙ্গিতে বলে উঠল, একদম ঠিক বলেছিস সুজান, তুই বিয়ে করলি, ইফা তো বিয়ে করে ফেললো, এখন রোহান একটা বিয়ে করে ফেলুক না। ও বিয়ে করলে না হয় আমি ওর শালিকে পটিয়ে ডিরেক্ট বিয়ে করে একেবারে বাসায় ফিরবো, কি বলিস তোরা?